তাহলে চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা বাংলা ছন্দ নিয়ে আলোচনা করছি। ছন্দ অর্থ গতি, সৌন্দর্য। ছন্দ কথাটির অর্থ যদি আমরা বিশ্লেষণ করি কিংবা অর্থ খুঁজি, তাহলে আমরা পাবো যে ছন্দ শব্দের অর্থ হচ্ছে গতি, সৌন্দর্য। সাহিত্যে এর অর্থ ভাষাগত ধ্বনি সৌন্দর্য। কিন্তু আমরা যদি সাহিত্যের আলোকে এই ছন্দকে বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখব যে ছন্দ হচ্ছে ভাষাগত ধ্বনি সৌন্দর্য। আসলে এটা একটা পূর্ণ ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য ও তরঙ্গায়িত ভঙ্গি। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এটা একটা পূর্ণ ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য ও তরঙ্গায়িত ভঙ্গি, অর্থাৎ ধ্বনিসমূহের একটা সুসামঞ্জস্য এবং এক ধরনের তরঙ্গায়িত ভঙ্গির আকারে প্রকাশ, যাকে সহজ কথায় বলা যায় পরিমিত একটি পদবিন্যাস। অর্থাৎ পদগুলোর একটা পরিমিত এবং সুশৃঙ্খল বিন্যাস হচ্ছে ছন্দ। ছন্দের গুণে বাক্যের বন্ধন ও সঙ্গীত মুখর ও তরঙ্গ ঝঙ্কৃত হয়ে ওঠে। মোট কথা, পদসমূহকে যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চারিত হয়ে বাক্য শ্রুতি মধুর হয় এবং চিত্তে রসের সঞ্চার করে তাকেই ছন্দ বলে। আমরা দেখি পণ্ডিতগণের সম্পর্কে ছন্দ সম্পর্কে কি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছন্দ সম্পর্কে বলেন, কথাকে জড় ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ। রবীন্দ্রনাথ বলেছেন কথাকে জড় ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতি মধুর হয় এবং ধ্বনিগত সুষমা উপলব্ধি হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। তাহলে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামতটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারি যে বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতি মধুর হয় ও ধ্বনিগত সুষমা উপলব্ধি হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। খুব চমৎকার কথা বলেছেন আমাদের এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহোদয়। আমরা প্রবোধ চন্দ্র সেন তার মত একটু দেখতে পারি যে তিনি তার ছন্দ পরিক্রমায় বলেছেন, সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত বাক বিন্যাসের নাম ছন্দ। তিনি বলেছেন যে সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত। আমরা আবার একটু খেয়াল করি যে সুনিয়ন্ত্রিত এবং সুপরিমিত বাক বিন্যাসের নাম হচ্ছে ছন্দ। তাহলে আমরা বাংলা ছন্দের উপাদান বা পরিভাষা নিয়ে মানে আমরা যদি নিজস্ব কিছু মতামত ব্যক্ত করতে চাই যে ছন্দ হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, যার মাধ্যমে এক ধরনের ব্যঞ্জনা তৈরি হয়। তাহলে আমরা বাংলা ছন্দের উপাদান বা পরিভাষা, কিছু উপাদান বা পরিভাষা রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। কি কি উপাদান বা পরিভাষা রয়েছে? ধ্বনি, অক্ষর, মাত্রা, জ্যোতি, ছেদ, পর্ব, চরণ, পংক্তি, স্তবক প্রভৃতি বাংলা ছন্দের উপাদান। আমরা আমাদের আজকের অংশে ধ্বনি, অক্ষর ও মাত্রা এই তিনটা আলোচনা করেছি। নয়তো আমাদের ক্লাসটা দীর্ঘ হয়ে যায় এবং দীর্ঘ ক্লাস ইউটিউবে অনেকে দেখতে চায় না, এক্ষেত্রে অনীহা কাজ করে। সেজন্য আমরা ক্লাসগুলোকে সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করেছি। আমরা এক নম্বরে ধ্বনি নিয়ে আলোচনা করি। ইংরেজি সাউন্ড এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ধ্বনি। কোনো বস্তুর কম্পনের ফলে ধ্বনি উৎপন্ন হয়। কোনো বস্তুর কম্পনের ফলে ধ্বনি উৎপন্ন হয়। ভাষার উচ্চারিত রূপের নাম হচ্ছে ধ্বনি। সাধারণত ধ্বনি মানে আমরা একটা সাউন্ড করলাম, শব্দ করলাম, সেটাকে আমরা ধ্বনি বলে থাকি। কিন্তু ছন্দের ক্ষেত্রে ধ্বনির এক বিশেষ ব্যঞ্জনা রয়েছে। আমরা ছন্দে ধ্বনি এর একটি স্বাভাবিক আলোচনা, স্বাভাবিকভাবে যে অর্থ বোঝায় সেটা এখানে বোঝাবে না। ভাষার উচ্চারিত রূপের নাম হচ্ছে ধ্বনি। ধ্বনিকে ভাষার একক বলা হয়ে থাকে। ধ্বনিকে বলা হয়ে থাকে ভাষার একক।
ডক্টর মোহাম্মদ আব্দুল হাই মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক শব্দকে ধ্বনি বলে উল্লেখ করেছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক শব্দকে ধ্বনি বলে উল্লেখ করেছেন। তাহলে আব্দুল হাই এর সংজ্ঞাটি আমরা খুব চমৎকারভাবে নিতে পারি। খুব চমৎকার কথা বলেছেন যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক শব্দকে ধ্বনি বলে উল্লেখ করেছেন। এরপর আমরা 2 নম্বর অক্ষর নিয়ে আলোচনা করব। অক্ষর সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ, ইংরেজিতে যাকে লেটার বলে। লেটারকে বুঝালেও অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। আমরা অক্ষর বলতে সাধারণত এই বর্ণ বা হরফকে অনেক সময় বুঝিয়ে থাকি আদত পক্ষে, সাধারণ পক্ষে, কিন্তু আসলে অক্ষর ভিন্ন জিনিস। অক্ষর ও বর্ণ এক জিনিস নয়, কিংবা একটা আরেকটার পরিভাষা, প্রতিশব্দ, সমার্থক শব্দ নয়। বাংলা ভাষায় অক্ষর কথাটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সিলেবল বা অক্ষরকে ধ্বনি বলে ব্যবহার করেছেন, কিন্তু অনেকে আবার এর ভিন্ন মত পোষণ করেছেন। অধ্যাপক আব্দুল হাই বলেন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষ স্পন্দনের ফলে যে ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বা অক্ষর বলা যেতে পারে। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষ তার কণ্ঠনিঃসৃত যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে, অর্থাৎ এক প্রয়াসে উচ্চারণ করতে পারে, তাকে অক্ষর বলা যেতে পারে। তাহলে এই বিশিষ্ট ব্যক্তিগণের মতামত আমরা বিশ্লেষণ করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে অক্ষর হচ্ছে স্বল্পতম সময় বা পরিশ্রমে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। স্বল্পতম সময় বা পরিশ্রমে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। অর্থাৎ আমরা একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে যে বিভিন্নভাবে এটা ভেঙে ভেঙে যে উচ্চারণটা করি এবং আমাদের স্বল্পতম প্রয়াসে আমরা কোনো প্রকার ক্লান্তি বা অস্বস্তিবিহীন যে অংশটুকু উচ্চারণ করি সেই অংশটিকে অক্ষর বলা হয়। যেমন আমরা যদি উদাহরণে যাই, গুঞ্জন শব্দটির মধ্যে অক্ষর রয়েছে 2টি, গুঞ্জন শব্দটিতে বর্ণ বা হরফ রয়েছে 5টি। দেখুন আমরা এগুলো একটু বিশ্লেষণ করে দেখিয়েছি যে গ, রস্য উ, দন্তন্য, বর্গীয় জ, দন্তন্য। তাহলে এখানে বর্ণ বা হরফ, লেটার ইংরেজিতে যাকে বলে, বর্ণ রয়েছে 5টি, কিন্তু অক্ষর রয়েছে মাত্র 2টো। আমরা আদতপক্ষে অক্ষর বলতে আমরা সবগুলোকেই বুঝতাম, কিন্তু ভাষার বিচারে কিংবা ছন্দের এই বিচারে অক্ষর আসলে ভাষায় স্বল্পতম সময় বা পরিশ্রমে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাহলে আমরা কিন্তু উচ্চারণের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত হচ্ছে গুণ জন 2টি অক্ষর। তাহলে আমরা এই 5টি হচ্ছে ধ্বনি বা বর্ণ, লেটার ইংরেজিতে যাকে বলে, কিন্তু এই গুঞ্জন শব্দটিতে অক্ষর রয়েছে মাত্র 2টো, গুণ জন। এরকমভাবে আমরা আমরা শব্দটি, যে আমরা শব্দটি দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ আমরা শব্দটি, আমার শব্দটিকে আমরা একটু ভেঙে দেখলে যদি দেখি যে সাধারণভাবে আমার এই শব্দটিতে দেখা যায় যে 3টি বর্ণ আছে, আ, মা, র, আমার, কিন্তু ছন্দের পরিভাষা এখানে অক্ষর আছে কেবলমাত্র 2টো, কেবল 2টো অক্ষর আছে, আ ও মার। এই আ ও মার এই 2টি অক্ষর রয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই অক্ষর বুঝতে অসুবিধা নেই যে আমাদের বিনা পরিশ্রমে বা স্বল্পতম প্রয়াসে একটা শব্দের যতটুকু আমরা উচ্চারণ করি তাকে অক্ষর বলা হয়। অক্ষরের শ্রেণী বিভাগটা আমরা একটু দেখি যে অক্ষরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন মুক্তাক্ষর, এর চিহ্নটা হচ্ছে এই রকম ইউ আকৃতির, আর 2 নম্বর হচ্ছে বদ্যাক্ষর, এটা হচ্ছে এরকম ড্যাশ আকৃতির। তাহলে অক্ষরকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। এখন আমরা দেখি মুক্তাক্ষর কাকে বলে। যে অক্ষর উচ্চারণ করার সময় মুখ বিবরের কোথাও বাধা পায় না, কিংবা উচ্চারণ করার সময় বাতাস মুখের বাইরে বেরিয়ে আসে এবং ইচ্ছা মতো টেনে পড়া যায়, অর্থাৎ মুক্তভাবে যতটুকু ইচ্ছা টেনে পড়া যায়, এই অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। এই যে এই চিহ্নটা দিয়ে আমরা মুক্তাক্ষরকে নির্দেশ করে থাকি। তাহলে মুক্তাক্ষরের সংজ্ঞা হচ্ছে যে অক্ষর উচ্চারণ করার সময় মুখ বিবরের কোথাও বাধা পায় না, কিংবা উচ্চারণ করার সময় বাতাস মুখের বাইরে বেরিয়ে আসে এবং ইচ্ছা মতো টেনে পড়া যায়, তাকে আমরা অক্ষর বলে থাকি। মুক্তাক্ষর বলবো, তার নাম হচ্ছে মুক্তাক্ষর। যেমন
আমার শব্দের আ অক্ষরটি মুক্তাক্ষর। আমি যদি এভাবে টেনে পড়ি তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মার এটা ঠোঁটে ঠোঁট লেগে যাচ্ছে এবং উচ্চারণ করতে গিয়ে মুখে বাতাসটা আটকে যাচ্ছে। মার, হ্যাঁ, তাহলে আটা হচ্ছে মুক্তাক্ষর, মারটা হচ্ছে বদ্ধাক্ষর। মনে শব্দটি ম নে উভয়টি মুক্তাক্ষর। নে, মনে বড় আশা ছিল। এই যে গানগুলো যে আমরা সুরারোপ করা হয়, এখান থেকে এই অক্ষর বিবেচনা করে গানগুলোতে সুরারোপ করা হয়। মনে বড় আশা ছিল, আমরা এইভাবে যে গানের সুরারোপ করা হয়। তাহলে এই মনে শব্দটি দুটা মুক্তাক্ষর রয়েছে। তাহলে আমরা এখন দেখি বদ্ধাক্ষর, যে অক্ষর উচ্চারণ করার সময় মুখের কোথাও না কোথাও বাধা পায় কিংবা বাতাস মুক্তভাবে বাইরে বেরিয়ে আসে না, তাকে বদ্ধাক্ষর বলে। আমরা আগের আলোচনায় বলেছি যে মুক্তাক্ষর হচ্ছে বাতাস বেরিয়ে আসে, কোথাও কোনো প্রকার বাধা প্রাপ্ত হয় না, কিন্তু বদ্ধাক্ষর হচ্ছে মুখের কোথাও না কোথাও বাধা পায় কিংবা বাতাস মুক্তভাবে বাইরে বেরিয়ে আসতে পারে না, তাকে বদ্ধাক্ষর বলে। যেমন আমার শব্দটির মার অংশটি বদ্ধাক্ষর। আমি আগে বলেছিলাম যে আ হচ্ছে মুক্তাক্ষর এবং মার অংশটি হচ্ছে বদ্ধাক্ষর। যেমন মা উচ্চারণ করতে গিয়ে দুটা ঠোঁটে ঠোঁট লেগে যাচ্ছে, অর্থাৎ বাতাসটা বের হওয়ার সময় বাধা প্রাপ্ত হচ্ছে। মার অংশটি উচ্চারণ করতে বাতাস, এই কথাটা আমি আগে বলে দিয়েছি যে বাতাস মুখ ভিতরে বাধা পেয়েছে। তাহলে এখন থেকে আমরা এই যুগ্ম ধ্বনিগুলো বদ্ধাক্ষর হিসেবে বিবেচিত হয়। যতগুলো যুগ্ম ধ্বনি রয়েছে সেগুলোকে আমরা বদ্ধাক্ষর হিসেবে বিবেচনা করি। বা এর অবশ্য কারণও রয়েছে। গন্তব্য, মন্তব্য, এগুলোতে যদি দেখি যে গণ তব ব, মন তব ব, হ্যাঁ, ইত্যাদি। গণ ও মন হচ্ছে গণ ও মন হচ্ছে বদ্ধাক্ষর। তাহলে আমরা অক্ষর বুঝলাম। অক্ষর কাকে বলে? অক্ষর শ্রেণী বিভাগ, অক্ষর দুই প্রকার, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। মুক্তাক্ষরের চিহ্ন কি, বদ্ধাক্ষরের চিহ্ন কি, আমরা তাও জানলাম। এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে আমরা যখন ছন্দ বিশ্লেষণ করব কবিতার লাইন নিয়ে, তখন কিন্তু আমাদের এগুলো খুব প্রয়োজন হবে। সেজন্য এগুলো খুব খেয়াল করতে হবে এবং খেয়াল রাখতে মনে রাখতে হবে। মাত্রা, আমরা এখন আলোচনা করবো হচ্ছে মাত্রা। মাত্রা শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। সাধারণত মাত্রা শব্দের অর্থ হচ্ছে পরিমাণ, যে একটা কোনো কিছুর মাত্রা রাখা উচিত, পরিমাণ রাখা উচিত। কিন্তু ছন্দের ভাষায় কোনো অক্ষরকে উচ্চারণ করতে যে সময়ের প্রয়োজন, সেই সময়টুকু মাত্রা হিসেবে পরিগণিত হয়। ছন্দের ভাষায় কোনো অক্ষরকে উচ্চারণ করতে যে সময়ের প্রয়োজন হয়, সেই সময়টুকুকে বলা হয় মাত্রা। অর্থাৎ একটি অক্ষরকে উচ্চারণ করতে আমাদের মুখ নিঃসৃত ধ্বনির যে সময়টুকু দরকার পড়ে, সেই সময়টুকু হচ্ছে মাত্রা। তাহলে আমরা পরের অংশে যাই, তাহলে আরো বিষয়টা আরো ক্লিয়ার করা যাবে। যে মাত্রা বলতে আমরা সীমা বা পরিসীমাও বুঝিয়ে থাকি, যে মাত্রা বলতে আমরা সীমা বা পরিসীমাও বুঝিয়ে থাকি, কিন্তু আমাদের ছন্দের ক্ষেত্রে মাত্রা বা পরিসীমার কথাটা আমরা আগে বলে দিয়েছি। এটি মুক্তাক্ষর স্বাভাবিকভাবে উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে তাকে এক মাত্রা, এবং একটি বদ্ধাক্ষর কখনো এক মাত্রা আবার কখনো দুই মাত্রার মর্যাদা পায়। যে আমরা এখানে দেখি যে মুক্তাক্ষর স্বাভাবিকভাবে উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে তাকে এক মাত্রা, অর্থাৎ মুক্তাক্ষরকে এক মাত্রার হিসেবে সবসময় গণনা করা হয়। কিন্তু একটি বদ্ধাক্ষর কখনো এক মাত্রা আবার কখনো বা দুই মাত্রার মর্যাদা পায়। ছন্দের প্রকৃতি অনুসারে অক্ষরের মাত্রা স্থির করতে হয়। অর্থাৎ ছন্দের প্রকৃতিটা কেমন, দ্রুত লয়, ধীর লয়, অক্ষরবৃত্ত, মাত্রা বৃত্ত বা স্বরবৃত্ত কিনা কবিতার লাইনগুলো, কিংবা ছন্দ কোন ছন্দে রচিত, সে অনুসারে আমরা অক্ষর বিবেচনা করব কোনটা মুক্তাক্ষর কোনটা বদ্ধাক্ষর, এবং কোথায় এক মাত্রা কোথায় দুই মাত্রা ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখি যে মুক্তাক্ষর সবসময় এক মাত্রার হয়। তাহলে আমরা এই ব্যাপারটা একটু মুক্ত হলাম যে মুক্তাক্ষর সকল ক্ষেত্রেই এক মাত্রার হবে, কিন্তু বদ্ধাক্ষরের ক্ষেত্রে কিছুটা ভিন্ন রয়েছে। আর বদ্ধাক্ষর মাত্রা বৃত্তের সবসময় যে কোনো স্থানে দুই মাত্রা। তাহলে আমরা আরেকটা বিষয় পেয়ে গেলাম পরিষ্কারভাবে, যে মুক্তাক্ষর অনেকে ছাত্রছাত্রী এগুলো বুঝতে গিয়ে অসুবিধা, তালগুলো পাকিয়ে ফেলে। এই জন্য আমি এই ব্যাপারটাকে একটু সেপারেট করে দিয়েছি যে মুক্তাক্ষর সবসময় এক মাত্রার হয়, এটা নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা নেই। আর বদ্ধাক্ষর মাত্রা বৃত্ত ছন্দে সবসময় যে কোনো স্থানে, প্রথমে মাঝে শেষে যেখানে বসুক না কেন, সেটা দুই মাত্রার হবে। স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করতে হবে, কিন্তু স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষরকে এক মাত্রা গণনা করতে হবে। তবে অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর শব্দের প্রথমে ও মাঝে থাকলে এক মাত্রা,
এবং শেষে থাকলে 2 মাত্রা হিসেবে ধরা হয়। অক্ষরবৃত্তে একটু ব্যতিক্রম রয়েছে, যে প্রথমে ও মাঝে থাকলে 1 মাত্রা এবং শেষে থাকলে 2 মাত্রা হিসেবে ধরা হয়। তবে একটি বদ্ধাক্ষর যখন একটি শব্দে পরিণত হয় তখন সে বদ্ধাক্ষর 2 মাত্রার মর্যাদা পায়। আমরা একটু উদাহরণ যাই, যে ঢাকা শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি, যে ঢাকা, এখানে দুটো হচ্ছে মুক্তাক্ষর, ঢাকা, ঢাকা। তাহলে আমরা দেখি যে সুন্দর কথাটিকে সুন্দর, তাহলে সুন্দর এখানে 1 মাত্রা এবং দর 1 মাত্রা, এটা স্বরবৃত্ত ছন্দে। তা আমরা স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর 1 মাত্রা গণনা করতে হয় বলে নিয়েছি আমরা। হ্যাঁ, স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর 1 মাত্রা, সেজন্য বদ্ধাক্ষর, এই যে সুন্দর কথাটিতে স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর 1 মাত্রা রয়েছে। তাহলে সুন্দর একই শব্দটাকে আমরা যদি মাত্রাবৃত্ত ছন্দে বিশ্লেষণ করি, যে মাত্রাবৃত্ত ছন্দে প্রথমে এবং শেষে হলে 2 মাত্রা, প্রথম এবং শেষ হলে 2 মাত্রা। আবার অক্ষরবৃত্তের ক্ষেত্রে আসি একটু, মাত্রাবৃত্তে বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রারই হয়ে থাকে। তাহলে অক্ষরবৃত্তে যদি আমরা এসে থাকি, দেখি যে সুন্দর কথাটিকে অক্ষরবৃত্ত ছন্দে যদি বিশ্লেষণ করে থাকি, তাহলে প্রথমে 1 মাত্রা, শেষে 2 মাত্রা, প্রথমে এবং মাঝে 1 মাত্রার, শেষে হলে 2 মাত্রার। তাহলে সুন্দর শব্দটি আমরা বিশ্লেষণ করি যে সুন্দর প্রথমে সুন্দর, হ্যাঁ, এটা অক্ষরবৃত্ত ছন্দে প্রথমে 1 মাত্রা, শেষে 2 মাত্রা। তাহলে আমি শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা এই যে লাল কালি দিয়ে যে অংশটা আমি বিশ্লেষণ করে দেখিয়েছি, এটা একটু খুব পরিষ্কারভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে তোমরা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তে এই মাত্রাটা ব্যবহার করতে তোমাদের সহজ হবে। তাহলে আমরা এই মাত্রা বিন্যাসটা একটা ডায়াগ্রামে আমরা দেখানোর চেষ্টা করেছি, যে এই মাত্রা বিন্যাসটা হচ্ছে, আমরা যদি দেখি যে আমি যে কথাগুলো বলেছি এটা এখানে এক নজরে দেওয়ার জন্য চেষ্টা করেছি, যে শিক্ষার্থীদের যাতে বুঝতে, এই ডায়াগ্রামটা যদি মনে রাখতে পারে তাহলে তারা বুঝতে পারবে। যেমন আমরা ছন্দের কথা বলেছি, যে স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর 1 মাত্রা, অর্থাৎ স্বরবৃত্ত ছন্দ হলে সেখানে মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর 1 মাত্রা। আর মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর 2 মাত্রা। আবারও আমি একটু বলছি, যে মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর হচ্ছে 2 মাত্রার। তবে ব্যতিক্রম রয়েছে যে অক্ষরবৃত্ত ছন্দে, অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর 1 মাত্রার, কিন্তু বদ্ধাক্ষর হচ্ছে শব্দের শুরুতে থাকলে 1 মাত্রা, শব্দের মাঝে থাকলে 1 মাত্রা, কিন্তু শব্দের শেষে থাকলে 2 মাত্রার হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা যদি এই চার্টটা মনে রাখতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের এই মাত্রাটা বুঝতে অসুবিধা হবে না আমি আশা করি, এবং অক্ষর কোন অক্ষর কয় মাত্রার হবে সেটা তোমরা ছন্দ বিশ্লেষণের সময় পরিষ্কারভাবে লিখতে পারবে আমি আশা করি। তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম আমাদের আজকের আলোচনা। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমরা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, কেমন লাগলো, ভালো লাগলো, মন্দ লাগলো তা আমাকে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।